আসসালামু আলাইকুম। আজকে আমরা করব ক্লাস নাম্বার 8। তো ক্লাস নাম্বার 8-এ আমরা CSS3 এর কিছু বেসিক জিনিসগুলো দেখব, যেগুলো আমাদের মাঝে মাঝে কাজে লাগতে পারে, কিন্তু এটা মানে বলা যাবে না যে সবসময় কাজে লাগবে। কিছু কিছু জিনিস যেমন টেক্সট, শ্যাডো, অ্যানিমেশন, অপাসিটি, বর্ডার, গ্রেডিয়েন্ট এগুলো আপনাদের সবসময় লাগবে, কিন্তু বর্ডার ইমেজটা বা মাল্টিপল ব্যাকগ্রাউন্ডের বর্ডার ইমেজটা হয়তো মাঝে মাঝে লাগতে পারে, তবে সবসময় লাগবে না। বর্ডার রেডিয়াসটা অবভিয়াসলি প্রায় সবসময় লাগে। তো আমি আজকে এইখানের এই 9টা টপিকস নিয়ে কথা বলবো। তো বরাবরের মতো আমি একটা ফাইল নিয়ে রাখছি, মানে আমাদের একটা ওয়ার্কিং ফোল্ডার আছে, সেটা হচ্ছে ক্লাস 8। আপনারা এরকমভাবেই নেবেন। HTML ফাইল তৈরি করছি, CSS ফাইল তৈরি করছি, আর আমাদের 3টা ইমেজ রাখছি আমাদের কাজের জন্য। তো এরপর আমি ওই দুটোকেই এই নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করছি, আবার শুধু ইন্ডেক্সড ফাইল ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটাকে আমরা ব্রাউজারে ওপেন করছি। তো আমার এখানে বডির ভিতর কিছু নাই, সেই জন্য এটা ব্ল্যাঙ্ক। টাইটেল ক্লাস 8 দেওয়ার কারণে এখানে ক্লাস 8 লেখা আসছে। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াসটা কি? রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ টাইপের কোনো কিছু একটা। তো মানে আপনি কতটুকু বাঁকাবেন, মানে যে কর্নারগুলো থাকে সেটাকে আপনি কতটুকু বাঁকাবেন, এটা নির্দেশ করে বর্ডার রেডিয়াস। যেমন আমি যদি একটা ডিপ লিখি, একটা ক্লাস নেম দিই, আমরা বর্ডার টেস্ট করব। তো বর্ডার টেস্ট নামে একটা ক্লাস নেম দিলাম। তো স্টাইল ডট সিএসএস এ গিয়ে এখানে আমাদের প্রথমে তো হাইট উইডথ দিতে হবে। ডিপের এটা প্রথম শর্ত, হাইট উইডথ না দিলে কিন্তু আপনি আপনার ডিপ দেখতেই পারবেন না। আচ্ছা, তো এখন যদি আমি রিলোড দিই কিছু দেখতে পারবো না, কারণ আমি তো কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো বর্ণ টাইপ কিছু দেই নাই, মানে কোনো কালার দেই নাই। তো একটা বর্ডার দেই। বর্ডার যেহেতু আমরা এর আগের ক্লাসে দেখে আসছি, একটা বর্ডার দিব, সলিড ব্ল্যাক দিলাম। হ্যাঁ, এবার একটা বর্ডার চলে আসছে আমাদের। আচ্ছা, তো এই বর্ডারের কোনাগুলোকে যদি আমি বাঁকাতে চাই, কোনাগুলো তো একবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তো এগুলো যদি আমি একটু বাঁকাতে চাই, মানে এই কোনাটা থাকবে না, তাহলে দিতে হবে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস আপনি যতটুকু দিবেন ততটুকু কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। আমি যদি 10 পিক্সেল দেই, তাহলে এটা দেখেন ওই যে 10 পিক্সেল বেঁকে গেছে। আপনি যদি এটা আরো বাড়িয়ে দেন, 20 পিক্সেল করে দেন, তাহলে এটা আরো বাড়বে। আপনি যদি চান যে এটা একেবারে বাকি একবারে সার্কেল নিয়ে আসবেন, তাহলে আপনি জাস্ট পার্সেন্টেজ ইউজ করতে পারেন। যেমন আমি যদি 50% দেই, তাহলে এটা একেবারে বাকি একবারে একটা সার্কেলের মতো নিয়ে আসবে। কিন্তু খেয়াল রাখতে হবে আপনি বর্ডার রেডিয়াস ডিজাইনের সাথে মিল রেখে দিবেন। আবার এই পারফেক্ট সার্কেল আনতে হলে আপনাকে অবশ্যই হাইট উইডথ সমান করতে হবে। আর আমি যদি 200 যদি 300 দিতাম, তাহলে দেখেন এটা কিন্তু পারফেক্ট সার্কেল হইতো না, ডিম্ব আকৃতি সার্কেল হয়েছে। তো আপনাকে অবশ্যই খেয়াল রেখে করতে হবে। সব জায়গায় যে আমি বর্ডার রেডিয়াস ইউজ করব এমনও না, আবার সব জায়গায় যে আমি জাস্ট কোনা ইউজ করবো এরকমও না। একটু বুঝে বুঝে এগুলা ইউজ করা দরকার। তো আমি আপাতত 10 পিক্সেল রাখি। হ্যাঁ, 10 পিক্সেল রাখলে এরকম বর্ডারটা হালকা রেডিয়াস হইলো। আচ্ছা, এরপরে যেটা আছে টু ভ্যালু বর্ডার রেডিয়াস। টু ভ্যালু বর্ডার রেডিয়াস মানেটা কি? মানেটা হচ্ছে আপনি এখানে দুইটা ভ্যালু দিতে পারবেন, মানে আমি তো একটা ভ্যালু দিছি, আমি আরো একটা ভ্যালু দিতে পারবো, এটা হচ্ছে মানে। তা আমি এখানে 10 পিক্সেল দিছি, তো আমি যদি এখানে একটা স্পেস দিয়ে যদি আবার আমি ধরেন 50 পিক্সেল দিতাম, তাহলে কি হইতো, এই যে এই মাথা মানে টপ লেফট এবং বটম রাইট, এই দুইটা হইতো ফার্স্ট ভ্যালু। আমি আবার বলি, টপ লেফট বটম রাইট এই দুইটা হইতো ফার্স্ট ভ্যালু, এবং
টপ রাইট এবং বটম লেফট এই দুইটা হইতো সেকেন্ড ভ্যালু। তো আপনারা এখানে প্রথমটা যদি 0 পিক্সেল করে দেন, দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে। আপনি যদি এটাকে 50% দেন তাহলে ওইটা একেবারেই সার্কেল হয়ে গেছে, আর এই পাশটা এরকম আছে। তো এইগুলো আপনাদের ডিজাইনে মাঝে মাঝে লাগতে পারে। আবার আপনি চাইলে এটা ভাইস ভার্সা করে দিতে পারেন, যেমন আপনি এইখানে 50% দিবেন আর এইখানে দিবেন 0, তাহলে কি হবে, তাহলে এটা উল্টে যাবে, মানে আপনার এইখানটা 0 হবে আর এই দিকে 50% অ্যাপ্লাই হবে। তো এইটাই হচ্ছে বর্ডার রেডিয়াস। তো আমি দুইটা ডিপ নিয়ে বর্ডার রেডিয়াসটা করি, একটা ডিপেই থাক। আর বর্ডার রেডিয়াস সিঙ্গেল দিলে কি হয়, ডাবল দিলে কি হয় সেটা আমরা দেখলাম। এরপর আসি বর্ডার ইমেজ, মানে আমি যদি বর্ডারে ইমেজ দিতে চাই সেটা আমি কিভাবে করব। তো আমি এর জন্য আলাদা একটা ডিপ নেই, এই ডিপের মধ্যে সব দেখালে সমস্যা হবে। ডিপ, এখানে আমি একটা নাম দিলাম যে বর্ডার ইমেজ টেস্ট। আপনারা চাইলে কিন্তু এত বড় নাম না দিতে পারেন, আমি কিন্তু বোঝার জন্য বা ক্লাসিফিকেশনটা ভালোভাবে করার জন্য কিন্তু এত বড় বড় নাম দিতেছি। বর্ডার ইমেজ টেস্ট। আচ্ছা, তো এই ডিপটাকে আমি একটু ডিজাইন করি। ডট বর্ডার ইমেজ টেস্ট। ইমেজটা সম্ভবত আমি শর্ট ফর্মে লিখছিলাম, হ্যাঁ শর্ট ফর্মে লিখছিলাম, এগুলো একটু খেয়াল করতে হবে, না হলে ভুল হবে। বর্ডার ইমেজ টেস্টে আমি ওই হাইট উইডথ সেমই রাখি। আচ্ছা একটু বাড়িয়ে দেই, তাহলে নিচেটার সাথে একটা পার্থক্য হবে। আচ্ছা, এবার আপনি দেখেন এই বর্ডার ইমেজে তো আপনি একটা মানে বর্ডারে ইমেজ রাখবেন, মানে এই যে বর্ডারটুকুতে আছে এই বর্ডারটুকুতে শুধুমাত্র একটা ইমেজের মানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি হবে। তো সেক্ষেত্রে আপনি আগে বর্ডারের উইথটা করে নেবেন, মানে আপনার বর্ডার কতটুকু মোটা হবে। তো বর্ডার আমি দিলাম 10 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, মানে আমার তো কোনো কালার দেওয়ার দরকার নেই এখন, কারণ এখানে তো একটা ইমেজ থাকবে, সেজন্য আমি ওই বর্ডারে কোনো কালার দিলাম না। তো এখন যদি আপনি এটা রিলোড দেন তাহলে আপনি বর্ডারটা দেখতে পারবেন না, কিন্তু ইনস্পেক্ট এলিমেন্ট গেলে কিন্তু ঠিকই দেখা যাবে বর্ডারটা। যেমন এই যে আমাদের বর্ডারটুকু, এই যে এইটুকু দেখেন, এই যে বর্ডার 10 পিক্সেল বর্ডার কিন্তু আসছে। তো এখন আপনি বর্ডার ইমেজটা দিবেন, এভাবে লিখবেন বর্ডার ইমেজ। ইমেজ লেখার পর আপনাকে ইমেজ আনতে হবে। তো আমি আমার ইমেজ দেয়া আছে অলরেডি একটা, সিএসএস এ ইমেজ, সিএসএস এর মাধ্যমে ইমেজ আনার তো একটা রুলস, ইউআরএল এর মাধ্যমে আনতে হবে। তো আমি এইখানে মাঝখানে বলে দিলাম যে ডিমো ডট পিএনজি, আমাদের ইমেজটার নাম ছিল, আমি যেটা ইউজ করতে চাইতেছি ডিমো ডট জেপিজি। আচ্ছা জেপিজি, এইটা আমি 30 বা 50 ব্যবহার করতে পারেন, 30 ব্যবহার করতে পারেন, আর এটা পুরোটা জুড়ে থাকবে রাউন্ড, হ্যাঁ দিতে পারেন। তো আপনি যদি রিলোড দেন দেখেন আমাদের এই যে এই পিকচারটা, এই যে এই পিকচারটা কিন্তু এই যে বর্ডারে চলে আসছে। এখন এইগুলো এইটা হচ্ছে পজিশন, মানে আপনি কতটুকু উপরে নিচে বা আশেপাশে রাখতে চান। দেখেন এটা একটু দিলে পজিশনটা একটু চেঞ্জ হয়ে গেল, মানে এটা একটু উপরের দিকে চলে গেল, পিছনের ইমেজটা আর কি। এটা এখন হয়তো বা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বর্ডার ইমেজ তো সেজন্যই বললাম যে এটা খুব বেশি একটা লাগে না, কারণ এটা মানে ক্লায়েন্ট যদি চায় তাহলে লাগবে, কিন্তু নর্মাল ডিজাইনের ক্ষেত্রে বর্ডার ইমেজটা খুব বেশি একটা ইফেক্টিভ হয় না। যদি বড় করে দেখাই, একটু বড় করে যদি নিচে দিকে দেখাই, দেখেন এই যে পাহাড় বা গাছ আর এই যে উপরে যে স্কাইটা ছিল, আমাদের ইমেজটা কিন্তু এইটাই ছিল, মানে আমাদের ইমেজটা ছিল এইরকম, এই যে পাহাড় বা গাছ, এই যে উপরে স্কাই। তো এইখানে আপনি রাউন্ডের বদলে স্ট্রেচও ব্যবহার করতে পারবেন। এখানে আপনি রাউন্ডের বদলে স্ট্রেচ ব্যবহার করতে পারবেন। স্ট্রেচ ব্যবহার করলে ওই ইমেজটা আরেকটু স্ট্রেচ হয় বা দুই পাশ থেকে একটু খুলে যায়। তো এই ব্যাপারটা আপনি 30 বা 50 রাউন্ড বা স্ট্রেচ এগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, জাস্ট ইমেজটা কিভাবে আমি আনবো। আবার এখানে যদি আপনি এটা বাড়ায় দেন, 50 পিক্সেল দিলেন, তাহলে কিন্তু এটা কিন্তু আরো মোটা হয়ে আসবে। এখন আপনি ইমেজটা কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারতেছেন। তো আমি দেখেন স্ট্রেচ দিছি,
এই এই যে কোনাগুলো বাদে দেখেন এই মাথা থেকে এই মাথা, এই মাথা থেকে এই মাথা কেমন যেন একটা স্ট্রেচের মতো হয়ে গেছে। তো আপনি এখানে রাউন্ড দেন, রাউন্ড দিলে দেখতে পাবেন কি যে স্ট্রেচটা একটু কমছে। তো এইটাই হচ্ছে বর্ডার ইমেজ। এখানে আর আলাদা করে বিশেষ কিছু নাই বোঝার মতো, মানে খুব ইম্পর্টেন্ট বোঝার মতো কিছু নাই। জাস্ট সিম্পল একটা বর্ডারকে ইমেজ হিসেবে আপনারা সেট করতে পারবেন। তারপর আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ উইথ মাল্টিপল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজে কিভাবে, মানে একটা ডিবের মধ্যে কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ আনতে হয় সেটা কিন্তু আমরা জানি। যেমন আমি যদি একটা ডিব নেই, এখানে একটা ক্লাস নেম দেই, ক্লাস নেম দিলাম মাই ডিব। আর এইখানে আমি মাই ডিবের একটা ডিজাইন করি, সিম্পল একটা ডিজাইন করি। মাই ডিবের মাঝে হাইট উইথ নেন, হাইট উইথ কত দিব, 80% দেই, স্ক্রিনের 80% জুড়ে আসবে। আচ্ছা, এবার আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি। দেখেন ব্যাকগ্রাউন্ড আমরা বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড দিতে হয় এইভাবে, ইউআরএল দিবেন, ইউআরএল এর ভিতরে থাকবে ইমেজের নামটা। এখন আপনি যদি রিলোড দেন দেখতে পারবো যে আমরা ওই আমাদের যে ডিপটা ছিল ডিপটা চলে আসছে, আর এর মাঝে ওই facebook.png-টা অনেকবার করে চলে আসছে। তো আমরা কি চাইলে এইখানে দুইটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি না? মানে আমি এখানে ইউআরএল থাকবে, এইটুকু থাকবে, আমি এখানে কমা দিয়ে কি আরেকটা ইউআরএল দিতে পারি? হ্যাঁ পারি। এই সুবিধাটা আমাদের দেয়, এটাই হচ্ছে মাল্টিপল ব্যাকগ্রাউন্ড ইউজ করা। আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিলেন, সেখানে আপনি কমা দিয়ে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, কিন্তু এক্ষেত্রে আপনাকে পজিশনটা বলে দিতে হবে। যেমন আমি চাই যে ব্যাকগ্রাউন্ড ফেসবুক থাকবে পুরো ডিপ জুড়েই। তো ফেসবুক আগে আগে কোন ইনিশিয়াল পর্যায়টা কোথায় সেটা বলে দিতে হবে। যে আমরা বলে দিলাম যে facebook.png থাকবে টপ টপ লেফট, আমার টপ লেফটের দিকে, আর এইটা নো রিপিট, কোনো রিপিট হবে না, এটা আমরা বলে দিলাম যে এই url.facebookটা থাকবে টপে, টপের দিকে লেফটে এবং নো রিপিট। এবং আরেকটা ইউআরএল বলে দিলাম, সেই ইউআরএলটা আরেকটা ইমেজ আমি নিয়ে আসি। আরেকটা ইমেজ কি ছিল আমাদের, avatar.jpg এই ইমেজটা থাকবে হলো বটম রাইট, বটম রাইটের দিকে, এবং এইটাও কোনো রিপিট হবে না, নো রিপিট। আচ্ছা, আমি যদি একটু বড় করে দেখাই, দেখেন ব্যাকগ্রাউন্ড আমাদের দুইটা ইমেজ, এই হলো একটা ইমেজ এবং এই হলো একটা ইমেজ। তো এই ইমেজটার বৈশিষ্ট্য আমি বলে দিলাম, এটা থাকবে টপ লেফটে আর কোনো রিপিট হবে না। আর এই ইমেজটার বৈশিষ্ট্য আমি বলে দিলাম, এটা থাকবে বটম রাইটে এবং কোনো রিপিট হবে না। তাই এখন যদি আমি রিলোড দেই, আচ্ছা অ্যাভাটার 1, আমি অ্যাভাটার নাম ইমেজের নামটা ভুল করছি। আচ্ছা, দেখতে পারতেছি যে ওই ফেসবুকটা আসছে এবং ওই ইমেজটাও চলে আসছে, মানে আমাদের এই ইমেজটাও চলে আসছে। তো দেখেন একটা জিনিস, দেখেন এই ইমেজটার সাইজ তো অনেক বড় ছিল। তো এই ইমেজটা যদি আমরা এরকম বলে দিই যে এখানে যে বটম রাইট নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজটা হবে, কভার দিলে তো হবে না, আমাদের এইখানের ফেসবুক এই ইমেজটার সাইজটা একটু দেখি, সেটা হচ্ছে 685 765।
তা আপনি এইখানে হাইট উইডটা বলে দিতে পারেন। না, এখানে তো হাইট উইড বলা যাবে না। আচ্ছা যাই হোক, এখন আমরা একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ইমেজটা কিন্তু চলে আসছে, মানে যতটুকু দরকার ছিল চলে আসার, সেটা হচ্ছে এই তো ডিপটা ছিল আমাদের, এই পর্যন্ত ডিপটা ছিল। তো এই ডিপে দেখেন টপ লেফটের দিকে ফেসবুক চলে আসছে এবং বটম রাইটের দিকে আমাদের এই যে অ্যাভাটার ইমেজটা চলে আসছে। অ্যাভাটার ইমেজটা যেহেতু অনেক বড়, তো এটা তো ওইরকম ভাবে ইয়া করা যাইতেছে না। তো এটা আমি যদি একটু ছোট করে দেই, মানে সাইজটা যদি একটু ছোট করে দেই এখান থেকে, এটা আমি এখান থেকে একটু রিসাইজ করে ছোট করে দিলাম, এটা বুঝতে সুবিধা হয়। পিক্সেলে আমি 223 করে দিলাম। এবার সেভ করি। এবার যদি আমি এখানে রিলোড দেই, এখন একটু ভালোভাবে বোঝা যাবে পুরো ব্যাপারটা আসলে এখানে কি হইতেছে। যে আমাদের, আচ্ছা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমি বর্ডারটা ডিভে একটা বর্ডার দেই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। এই ডিভটা একটা বর্ডার দেই, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। আচ্ছা, এখন একটু আমরা খেয়াল করি, সেটা হচ্ছে আমরা দুইটা ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করছি। প্রথমটা ইউআরএল ছিল facebook.png, এটা আমি বলে দিছি যে তুমি থাকবা টপ লেফটের দিকে, আর এই ইমেজটার বলে দিছিলাম তুমি থাকবা হচ্ছে বটম রাইটে, আর দুইটাই কোনো রিপিট হবে না, আমি নো রিপিট বলে দিছিলাম। এই যে নো রিপিট, আমি দুইটা কোনো রিপিট করব না, কিন্তু আমি যদি চাই আমি কিন্তু ফেসবুকে রিপিট করতে পারবো। এই যে নোটা কেটে দিই, তাহলে ফেসবুকটা পুরোটাতে ইয়া হবে, মানে রিপিট হবে ফেসবুকটা। আর ওই ওই ইমেজটা থাকবে, ওই ইমেজটা ওই ইমেজের জায়গাতেই থাকবে। তো আমরা এইভাবে মাল্টিপল ব্যাকগ্রাউন্ড যেটা সেটা ইউজ করতে পারবো। তো আমরা যদি চাই যে না এই ইমেজটা উপরে থাকবে আর এই ইমেজগুলো নিচে থাকবে, তাহলে আমরা ওই ইমেজের এই ইমেজটাকে সামনে নিয়ে আসবো, ইমেজটাকে সামনে নিয়ে আসবো, একটা কমা দিব আলাদা করার জন্য, রিলোড দিব। দেখেন ওই ইমেজটা কিন্তু উপরে চলে আসছে, আর ওই যে ওই ইমেজগুলো কিন্তু পিছনে আছে। তো এইটাই হচ্ছে আমরা যেভাবে চাই সেভাবে আমরা এখানে কাজটা করতে পারি। আচ্ছা, তো এই ছিল মাল্টিপল ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ। তো আমি আরেকবার বলি, সেটা হচ্ছে যে কমা দিয়ে দুইটা ইমেজ নিতে হয়, আর ইমেজের পরে ইমেজটা কোথায় থাকবে, রিপিট হবে কিনা, জাস্ট এইটুকুই হচ্ছে এটার বৈশিষ্ট্য। আর ইমেজের সাইজটা একটু ম্যাটার করে, ইমেজের সাইজটা আপনারা পারলে রিসাইজ করে নিতে পারবেন, তাহলে এখানে এসে ভেজালটা কম হয়। আচ্ছা, তারপর আছে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডোটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তো আমি এখানে একটা টেক্সট নেই, আচ্ছা এটার আমি কোনো ক্লাস নেম দিলাম না, জাস্ট h2 নিয়ে এটা কাজটা করি। আচ্ছা, তো h2 একটা কালার দেন। কালারটা প্রথম প্রথম আমি ইয়েলো দেই, ইয়েলো। আচ্ছা, তো h2 এর মাঝে একটা কিছু লিখি যে টেক্সট শ্যাডো এক্সাম্পল। তো এখন যদি আমরা ব্রাউজারে চলে যাই, এই যে একটা লেখা আসছে দেখেন। এখন আপনি চাইলে এই লেখাটার একটা শ্যাডো দিতে পারবেন, শ্যাডো। তো শ্যাডো দেওয়ার রুলস হচ্ছে টেক্সটের ক্ষেত্রে ব্যবহার করতে হয় টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডোর মধ্যে তিনটা তিনটা ভ্যালু মেইনলি ব্যবহার করা হয়। প্রথম ভ্যালুটা হচ্ছে হরাইজন্টালি কতটুকু থাকবে, পরের ভ্যালুটা হচ্ছে ভার্টিক্যালি কতটুকু থাকবে, আর পরের ভ্যালুটা হচ্ছে কতটুকু ব্লার হবে। ব্লারের ব্যাপারটা আপাতত 2 পিক্সেল দিয়ে দেখাই। আর পরেরটা হবে যে কি কালার থাকবে।
আচ্ছা, তো ব্লাডটা পরে দেখাই, আগে এই দুইটা দেখাই, তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। যেমন এখানে একটা জিনিস দেখেন, ওই যে দেখেন টেক্সট শ্যাডোর পিছনে একটা কালার আসছে, তো টেক্সট শ্যাডোর পিছনে যে কালারটা চলে আসছে সেটাকে যদি আমি ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে দেখাই, যখন আমি প্রথম ভ্যালুটা যদি বাড়াই, তাহলে দেখেন এই যে ভার্টিক্যালি কতটুকু দূরে সরবে কতটুকু কাছে সরবে এটা নির্দেশ করে এই 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 প্রথম ভ্যালুটার মাধ্যমে। আমি এইখানে আপনি মাইনাস প্লাস বা যে কোনো একটা ভ্যালু দিয়ে সেট করতে পারেন। আর পরেরটা হচ্ছে উপরে নিচে, প্রথমটা হচ্ছে ডানে বামে আপনি শ্যাডোটা কোন জায়গায় রাখবেন, আর পরেরটা হচ্ছে উপরে নিচে। তো আর এইটা হচ্ছে কালার, যেমন আমি এখানে রেড দিতে পারতাম, যেমন আমি যদি এখানে রেড দিতাম, দেখেন ওই যে শ্যাডোটা রেড চলে আসছে, এই যে সেকেন্ড ভ্যালুটা উপরে নিচে আর প্রথম ভ্যালুটা হচ্ছে ডানে বামে। এখন আপনি যদি এখানে একটা ব্লার দেন, যেমন আমি এটা ব্ল্যাক করে দেই, ব্ল্যাক। এখন আপনি যদি এইখানে প্রথম দুইটা ভ্যালুর পর যদি আপনি আরেকটা ভ্যালু দেন, যেমন আমি 5 পিক্সেল দিলাম, তাহলে দেখেন ওই যে পিছনে যে কালো কালো যে কালারটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে অস্পষ্ট ব্লার হয়ে যেতেছে, এটাকে বলে ব্লার ইফেক্ট। তা আপনি এই এই এইটাকে বাড়িয়ে কমে এরকম ব্লার করতে পারবেন, ব্লার করলে একটু সুন্দর দেখা, যেমন 2 পিক্সেলের ব্লার করলে মনে হইতেছে যে না আসলে একটা শ্যাডো। আবার আপনি যদি ব্ল্যাকের বদলে গ্রে ব্যবহার করেন তাহলে কিন্তু এটা আরো সুন্দর হবে, মানে অরিজিনাল শ্যাডোর মতোই মনে হবে। যে গ্রে ব্যবহার করলাম, এখন দেখেন মনে হইতেছে যে আসলে একটা শ্যাডো আছে এখানে। আবার আপনি চাইলে নিয়ন কালার, নিয়ন কোনো কালার আনতে পারেন। নিয়ন কালার আনতে হলে এইটা দিতে হবে হোয়াইট, মানে আপনি ওইটার কালারটা হোয়াইট করে দিবেন, হোয়াইট করে দিয়ে ধরেন আমি লাল আনতে চাই, এটার কালার রেড করে দিলাম। এখন কিরকম আসে একটু দেখি, এই যে এখন কিন্তু আরেকটু সুন্দর আসতেছে পুরো ব্যাপারটা। এখন আপনি এখানে একটু ব্লার দেন, 10 পিক্সেল ব্লার দেন। এখন মনে হইতেছে যে একটা লাইটের মতো জ্বলতেছে কিছু একটা, মানে পুরো ব্যাপারটা। তো এইভাবে আমরা টেক্সট শ্যাডো দিতে পারবো। তাহলে আমি আরেকবার বলি, প্রথমটা হচ্ছে ডানে বামে কতটুকু যাবে, পরেরটা হচ্ছে উপরে নিচে কতটুকু যাবে, পরেরটা হচ্ছে কতটুকু ব্লার করবে, আর পরেরটা হচ্ছে কি কালারের শ্যাডোটা হবে। শ্যাডোটা কিন্তু আপনি শুধু শ্যাডো যে কালোই হইতে পারে এরকম না, শ্যাডো অনেক কালারের হইতে পারে, তো এটা ডিজাইন অনুযায়ী আপনারা দিবেন। আচ্ছা, তারপর আছে অ্যানিমেশন। অ্যানিমেশন জিনিসটাও খুব ইন্টারেস্টিং আর খুব কাজে লাগবে। আমি একটু বলি এখানে, যেমন আমি এখানে একটা ডিপ নিব, এটার নাম দিলাম আমি অ্যানিমেট ডিপ। অ্যানিমেট ডিপ নাম দিয়ে এখানে আমি ডিপটা ক্লোজ করে দিলাম। তা আমি আগে ওইটার কিছু ইনিশিয়াল কিছু প্রপার্টিজ দেই, যেমন ওটার তো হাইট লাগবে একটা, হাইট উইথ, একটা ব্যাকগ্রাউন্ড দেই। ব্যাকগ্রাউন্ড কি দিব, ওরাল। তো হ্যাঁ ওইটা চলে আসছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটা একটা অ্যানিমেশন দিব। আমি বলে দিতে পারি যে হ্যাঁ অ্যানিমেশনটা একটা কালার চেঞ্জ হয়ে অন্য একটা কালার হোক। তো সেইখানে অ্যানিমেশন ব্যবহার করতে হয়। অ্যানিমেশন ব্যবহার করার জন্য প্রথমে যে কিওয়ার্ডটা লাগবে সেটা হচ্ছে কি ফ্রেমস। কি ফ্রেমস, কি ফ্রেমস দেখাটা রুলস হচ্ছে প্রথমে অ্যাট দ্য রেট দিতে হবে, এরপর লিখতে হবে কি ফ্রেমস। এরপর আপনি একটা অ্যানিমেশনের নাম দিবেন, যে কোনো একটা নাম দিবেন। যেমন আমি এখানে নাম দিলাম কালার চেঞ্জ। কালার চেঞ্জ নাম দেওয়ার পর এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। তো এইখানে দুইটা ভ্যালু থাকে, একটা হচ্ছে ফর্ম, একটা হচ্ছে টু, মানে আপনি কি অবস্থা থেকে কি অবস্থায় নিয়ে আসবেন। তো আমি চাইতেছি যে ফ্রম ব্যাকগ্রাউন্ড কালার রেড থেকে টু ব্যাকগ্রাউন্ড কালার, না ব্যাকগ্রাউন্ড কালার তো আমি তো ইনিশিয়াল কোলার সিলেক্ট করছিলাম, তো এখানে কোরাল দিতে হবে।
ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাক রয়্যাল ব্লু। আচ্ছা দেখেন আমি একটা অ্যানিমেশন তৈরি করছি ফ্রম, আচ্ছা অ্যানিমেশন তৈরি করছি, তো অ্যানিমেশনটার নাম দিছি কালার চেঞ্জ। অ্যানিমেশনটা শুরু করছি কি ফ্রেমস ট্যাগের মাধ্যমে। তো আমি বলে দিলাম যে এই কালার চেঞ্জ অ্যানিমেশনে ব্যাকগ্রাউন্ড কালার কোরাল থেকে ফ্রম থেকে ব্যাকগ্রাউন্ড কালার রয়্যাল ব্লু হয়ে যাও, মানে এটা আমি বলে দিলাম। তো এরপর এই অ্যানিমেশনটা এখানে আমার বলে দিতে হবে যে তোমার অ্যানিমেশন নেম হচ্ছে কালার চেঞ্জ, আর অ্যানিমেশন ডিউরেশন মানে হচ্ছে কতক্ষণ সময় নিয়ে অ্যানিমেশনটা হবে সেটা আমি বলে দিলাম যে 5 সেকেন্ড। আচ্ছা তো অ্যানিমেশনটা আমি আরেকবার বলি। অ্যানিমেশনে প্রথম কিওয়ার্ডটা হচ্ছে কি ফ্রেমস, এরপর আপনাকে অ্যানিমেশনের নাম দিতে হবে, নাম দেওয়ার পর বলতে হবে যে কি অবস্থা থেকে কি অবস্থায় যাবে, মানে কি থাকবে কি হবে এটা বলে দিলাম। দেখেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কোরাল দিছিলাম, তো এখানেও ব্যাকগ্রাউন্ড কোরালই দিছি, কারণ তো এই অবস্থায় তো থাকে ইনিশিয়ালি থাকবে। তো আমি চাই যে এই অবস্থা থেকে এটা ব্যাকগ্রাউন্ড রয়্যাল ব্লু হয়ে যাক। সেভ করি, রিলোড দেই। এখানে একটু দেখেন, খেয়াল করি কোরাল থেকে কিন্তু ব্লু ব্লু হয়ে গেল। আবার রিলোড দেই, দেখেন কোরাল থেকে কিন্তু রয়্যাল ব্লুটা হয়ে গেল, এবং এটা হইতে 5 সেকেন্ড সময় নিল। তো এইটাই হচ্ছে অ্যানিমেশন। আমি অ্যানিমেশন চাইলে আর অনেক কিছু দিতে পারি, যেমন এখানে হাইট আছে 200 পিক্সেল, আমি এখানে বলে দিলাম যে ওর হাইট 200 পিক্সেল ছিল প্রথমে, তো ওইখান থেকে ওর হাইটটা হয়ে যাক 150 পিক্সেল, এবং ওর উইডথও ছিল 200 পিক্সেল। দেখেন উইডথও ছিল 200 পিক্সেল, সেখান থেকে চেঞ্জ হয়ে ওর উইডথটা হবে 250 পিক্সেল, এরকম বলে দিলাম আমি। তো এখন ওর কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে ওই আগের হাইট উইড থেকেও এই হাইট উইডে চলে আসবে। তো দেখি আমরা পুরো ব্যাপারটা রিলোড দিলাম, দেখেন এই যে বুঝতে পারতেছি আমরা হয়তো যে এটা অটোমেটিকলি গেল আবার আগের অবস্থায় ফিরে গেল। তার মানে ও যখন এই অবস্থা তো ইনিশিয়াল, অ্যানিমেশন হওয়া শুরু হওয়ার সাথে সাথে ওর কালার চেঞ্জ হতে থাকবে আর হাইট উইডও চেঞ্জ হতে থাকবে আস্তে আস্তে। মানে হাইট উইডও ফ্রম 200 থেকে হাইট 150 হবে এবং উইথ 200 থেকে 250 হবে। তবে মাস্ট বি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাকে কিন্তু এটা এখানে কল করতে হবে, এটা কল না করলে কিন্তু এই ডিবে অ্যানিমেশনটা কাজ করবে না। আর এই যে আপনি যে ইনিশিয়াল ফর্মের যে ভ্যালুগুলো দিয়েছেন এগুলো অবশ্যই যে এখানে থাকতে হবে, না থাকলে কিন্তু কাজ করবে না। আচ্ছা তো এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে অপাসিটি। অপাসিটি হচ্ছে কতটুকু স্পষ্ট দেখবো আমি সেইটা, মানে আপনি চাইলে কোনো একটা ইমেজকে অস্পষ্ট করে দিতে পারেন। যেমন আমি এখানে একটা পিকচার নেই, ইমেজ নেই, ইমেজের এখানে আমি সোর্স বলে দিলাম যে এটার সোর্স হবে demo.jpg। যে ইমেজটা চলে আসছে, ইমেজটা আমি ছোট করি, ওটার হাইট উইডথ বলে দিই এখান থেকে। হাইট হবে না, সমস্যা নাই, হাইট হবে 400 পিক্সেল, উইডথ হবে 200 পিক্সেল, উইডথটা একটু বাড়াই 302। আচ্ছা তো এই হচ্ছে আমাদের ইমেজ। তো আমি এই ইমেজটাকে এখানে নিয়ে আমি ইমেজ সরাসরি ইমেজেই কল করে স্টাইলটা করতেছি। তো আমি যদি এখানে অপাসিটি যদি আমি 1 দেই তাহলে কি হবে একটু দেখি।
কোনো চেঞ্জ হইল না, দ্যাট মিনস এটা ডিফল্ট অপাসিটি 1ই আছে। এখন আপনি 1 থেকে আস্তে আস্তে কমান, আপনি 0.8 দেন, দেখেন ইমেজটা কিন্তু আস্তে আস্তে অস্পষ্ট হইতেছে। আপনি এখানে অপাসিটি 0.5 দেন, দেখেন ইমেজটা কিন্তু আরো অস্পষ্ট হয়ে গেল। আপনি যদি এখানে 0 দিয়ে দেন তাহলে আপনি কোনো ইমেজ দেখতে পারবেন না, সাদা। আপনি 0.1 দেন, অল্প একটু জাস্ট বোঝা যাবে যে কিছু একটা আছে এখানে। আপনি এখন অপাসিটি আপনারা যেভাবে যেরকম ইউজ করতে পারেন। তো অপাসিটি সবচেয়ে বেশি ইউজ হয় এরকম জায়গায় যে ইমেজটা নর্মালি ঠিকই থাকে, হভার করার পর ধরেন অপাসিটি এরকম হবে, তখন নর্মাল ইমেজ এরকম থাকে, হভার করার পর এরকম একটু চেঞ্জ হয়ে যায়। ট্রানজিশন দেন, তাহলে আস্তে আস্তে চেঞ্জটা হবে। ধরেন 0.8 সেকেন্ড ট্রানজিশন দিলাম, এটা আস্তে চেঞ্জ হবে। এইটাই হচ্ছে ইমেজ অপাসিটির মূলত, ইমেজকে অস্পষ্ট করে দেয়া। বর্ডার এবং বক্স ইফেক্ট। আচ্ছা, বর্ডার ইফেক্ট সম্পর্কে আমরা এতক্ষণ জানছি যে বর্ডার দিয়ে আসলে কি করা হয়। এগুলাই হচ্ছে বর্ডারের ইফেক্ট, মানে আমি কতটুকু বর্ডার রেডিয়াস দিব, বর্ডারের ইমেজটা যদি দিতে চাই তাহলে কিরকম হবে, আমি বর্ডার রেডিয়াস 2টা দিব না কত দিব, এটাই হচ্ছে বর্ডারের রেডিয়াসটা। বক্স ইফেক্টের ব্যাপারে একটা নতুন একটা জিনিস দেখাইতে হবে, সেটা হচ্ছে ধরেন আমাদের 2টা ডিভ আছে, একটা ডিভের নাম হচ্ছে বিগ ডিভ, আর ওই ডিভটার মাঝে আরেকটা ডিভ আছে, সেটার নাম হচ্ছে স্মল ডিভ। স্মল ডিভ। তো এখন আমি এইখানে ওই এই বিগ ডিভ আর স্মল ডিভের একটা ভ্যালু দেই। যেহেতু এটা বড় তাই এটা একটু ভ্যালু বাড়িয়ে দিই, 400 করে দিই, আর একটা বর্ডার দিই। হ্যাঁ, আমাদের এটা চলে আসছে। এখন আমি স্মল ডিভের কাজটা করি। ও যেহেতু স্মল, ওটা আমি 100 করে দিলাম, আর একটা ব্যাকগ্রাউন্ড দেই। আচ্ছা, হ্যাঁ, ওটা চলে আসছে। এখন একটা জিনিস খেয়াল করছিলাম আমরা যখন মার্জিন প্যাডিং শিখছিলাম, সেটা হচ্ছে আমি যদি বিগ ডিভে দেখো, এখন দেখেন বিগ ডিভের উইথ কিন্তু 400 পিক্সেল আছে, কিন্তু আমি যদি বিগ ডিভের মাঝে কোনো প্যাডিং দেই, ধরেন প্যাডিং লেফট দিলাম, 20 পিক্সেল দিলাম, তাহলে কি হবে, ও স্মল ডিভকে 20 পিক্সেল সরাইতে গিয়া ওর নিজের উইথও বাড়ায় ফেলবে। যেমন ক্লিক করেন, দেখেন ওর কিন্তু নিজের উইথও বেড়ে গেছে। আবার আমি যদি এটা আরো বাড়িয়ে দেই 100, দেখেন ও ওরে জায়গা করতে দিয়া ও নিজের উইথ ও বাড়িয়ে ফেলতেছে। তো এরকম ক্ষেত্রে আমি যদি চাই যে না, ও ওকে প্যাডিংও দিবে কিন্তু ওর নিজের উইথটাও ঠিকই রাখবে, তো সেই ক্ষেত্রে এখানে বলে দিতে হবে যে বক্স সাইজিংটা হবে বর্ডার বক্স। এটা যদি আপনি করেন তাহলে ওকে আপনি যতই প্যাডিং দেন, মানে আমি এখন যদি এখানে 200 পিক্সেল প্যাডিংও দেই, তাহলে ওর নিজের উইথ আর বাড়বে না। দেখেন ওর নিজের উইথ কিন্তু আর বাড়তেছে না। আচ্ছা, ওর নিজের উইথ আর বাড়তেছে না, ও কিন্তু ঠিকই থাকতেছে। তো এইটাই হচ্ছে বর্ডার আর বক্সের মধ্যে একটা এটা এখানে বলা হয়েছে যে বর্ডার এবং বক্স ইফেক্ট। এটাই হচ্ছে বক্সের, যদি আপনি যদি বর্ডার বক্স করে দেন তাহলে আপনি এখানে যাই প্যাডিং দেন না কেন, ওর নিজের উইথ ও ঠিকই রাখবে। আচ্ছা, এরপর আজকের শেষ টপিকস হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা হ্যাঁ খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সবই ইন্টারেস্টিং আসলে, এখানে কোনোটাই ইন্টারেস্টিং ছাড়া নাই।
যেমন আমি একটা ডিভ নিব, ডিভের ক্লাস নিব যে গ্রেডিয়েন্ট। আচ্ছা অত বড়টা না দিব, আমি জাস্ট দিব কালার নামে একটা, কালারও না, মাইডিভ নামে কোনো ইয়া নিয়েছিলাম। আসলে ক্লাস নেম নেওয়াটা খুবই একটা কঠিন একটা কাজ, এটা আপনারাও পরে টের পাবেন যে এখানে আপনার এইগুলো মনে থাকবে ঠিকই, কিন্তু ক্লাস নেমগুলো আপনি ঠিকঠাকভাবে নিতে পারবেন না। লাস্ট ডিভ নিলাম, এটা হচ্ছে আজকে লাস্ট টপিক। আচ্ছা এটাতে আমি একটু অন্যরকম একটা ভ্যালু নেই, যেমন হাইট নিব 200 পিক্সেল এবং উইডথটা নিব 100%। আচ্ছা এবার এখানের ব্যাকগ্রাউন্ডটা আমি কালারই দিব, কিন্তু গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালার হচ্ছে আস্তে আস্তে, মানে একটা কালার থেকে শুরু হবে, আস্তে আস্তে ওই কালারটা শেষ হয়ে অন্য একটা কালার শুরু হয়ে ওইটা একবারে চলতে থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম। যেমন আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড যদি আমি এখন এখানে রেড দেই, রেডটা খুব চোখে লাগে, ক্রিমসন ইউজ করতে পারি। ক্রিমসন দেই, তাহলে দেখেন এই যে এই ডিপটা একবারে নাহলে একবার লেগে থাকতে ব্যাপারটা। হ্যাঁ একটা জিনিস খেয়াল করি, এই যে ক্রিমসন কালারটা, এখান থেকে ক্রিমসন শুরু হয়েছে, কালারটা একবার এই পর্যন্ত ক্রিমসন আসছে। তা আমরা চাই যে না এখান থেকে ক্রিমসন শুরু হবে আর শেষ হবে ধরেন ক্রিমসনের সাথে কোনটা যায় ভালো, ব্লু দিতে পারি বা ইয়েলো দিতে পারি, যে কোনোটা দিতে পারি। তো এইরকম যদি করতে হয় তাহলে মানে আমাদের ব্যবহার করতে হবে লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট এভাবে লিখতে হয়। লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়ার পর আপনাকে ব্র্যাকেট দিতে হবে এবং এখানে বলে দিতে হবে যে আপনি কোন পাশ থেকে কোন পাশে গ্রেডিয়েন্ট করতে চান। যেমন আমি যদি কিছু না বলে দেই, না বলে দিয়ে যদি বলে দেই যে আমি ক্রিমসন থেকে ব্লু করতে চাই, তাহলে দেখেন যদি আপনি কিছু না বলে দেন তাহলে টপ থেকে ক্রিমসন শুরু হবে, আস্তে আস্তে ব্লুতে গিয়ে শেষ হবে। তা আপনি যদি এখানে বলে দেন যে আমি টু রাইট, আচ্ছা টু রাইট যদি দেন, মানে টু রাইট স্পেস দিয়ে দিতে হবে, দেখেন তাহলে মানে টু রাইট মানে আমি ডান দিকে যাব, ক্রিমসন থেকে শুরু হবে, ডান দিকে যেতে যেতে আস্তে 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 ব্লু হয়ে যাবে। আর আপনি যদি বলে দেন যে টু লেফট, তাহলে বাম দিক থেকে ক্রিমসন শুরু হবে, আস্তে আস্তে এটা ব্লু হয়ে যাবে। এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। মানে আপনি যদি এখানে আরেকটা ভ্যালু দেন, যেমন আমি এখানে আরেকটা ভ্যালু ইয়েলো দিতাম, তাহলে ব্যাপারটা কি হইতো, তাহলে দেখেন ক্রিমসন থেকে শুরু হইতো, আস্তে আস্তে নীল হয়ে দেন হলুদ হয়ে শেষ হইতো। এটা আপনি চাইলে বটম থেকেও দিতে পারেন যে টু বটম, তাহলে ওই আগের মতোই নিচের দিকে যাবে, ক্রিমসন থেকে শুরু হয়ে নীল হয়ে দেন হলুদ আসলো। তো এইভাবে আপনারা লিনিয়ার গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারেন। আবার আপনারা চাইলে টু বটম, আমি চাই যে বটম রাইট এখান থেকে শুরু হবে, তাহলে ব্যাপারটা কি হয় দেখেন, এই টু বটম রাইট থেকে বটম রাইটের দিকে যাবে, তাহলে এই যে ক্রিমসন থেকে শুরু হয়ে নীল হয়ে ইগুলো গেছে বটম রাইটের দিকে। তো এইভাবে আপনারা এইখানে স্পেস দিয়ে দেন, একটু বড় করে দেখাই, এই যে এইটুকু হচ্ছে পজিশন মানে কোন দিকে যাবে, আর এগুলো হচ্ছে কালার মানে আপনি কি কালার দিবেন। আপনি যদি এখানে আর একটা কালার বাড়ান তাহলে এখানে যে আর একটা কালার বেড়ে যাবে। তো গ্রেডিয়েন্ট কালারটাও অনেক কাজে লাগে ডিজাইনিং এর ক্ষেত্রে, ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে বেশি লাগে। আচ্ছা তো এই ছিল আজকের টপিকস। আজকের টপিকস গুলো একটু কঠিন হয়তো, কারণ নতুন অনেক জিনিস আসছে, তো এগুলো আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, আশা করি সবকিছু ধরতে পারবেন। আর কোনো সমস্যা হলে গ্রুপে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।